হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। আজ আমরা শুরু করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইনঅর্গানিক কেমিস্ট্রির যে এস ব্লক এলিমেন্টস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। তো দেখো, এস ব্লক এলিমেন্টস মানে বোঝাই যাচ্ছে যে আমরা এই লেকচারে এস ব্লকের অন্তর্ভুক্ত যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখো, এস ব্লক এলিমেন্টস, এখানে এস ব্লক এলিমেন্টস কারা না, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার নয়, তোমরা পিরিয়ডিক টেবিলে, তোমরা ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলে 4টে ব্লকের কথা পড়েছ: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এই 4টে ব্লকের কথা পড়েছ, যেখানে এস ব্লকের মধ্যে কোন কোন শ্রেণী রয়েছে না, শ্রেণী 1 আর শ্রেণী 2। তোমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যে 7টা পর্যায় আর 18টা শ্রেণী রয়েছে, তার মধ্যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এস ব্লকের অন্তর্ভুক্ত, আর গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত পি ব্লকের অন্তর্ভুক্ত, আর ডি ব্লকের অন্তর্ভুক্ত গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লকের অন্তর্ভুক্ত, আর এফ ব্লকে রয়েছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল। দেখো, তোমাদের ক্লাস 11-এ এস ব্লক রয়েছে এবং পি ব্লকের গ্রুপ 13 এবং 14 রয়েছে। বাকি 15 to 18 এগুলো কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে, আর ডি ব্লক, এ ব্লক এগুলো ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তাহলে আজকের লেকচারে আমরা এই এস ব্লকের অন্তর্ভুক্ত যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটো শ্রেণী রয়েছে, তার মধ্যে আজকে আমরা কেবলমাত্র গ্রুপ 1-এর মৌলগুলোকে নিয়ে আলোচনা করব, আর এর নেক্সট লেকচারে আমরা গ্রুপ 2-এর মৌলগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ 1-এ কী কী মৌল রয়েছে না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই কয়েকটা মৌল গ্রুপ 1-এ রয়েছে। গ্রুপ 1-এর এই মৌলগুলোকে কি বলা হয় না, গ্রুপ 1-এর এই মৌলগুলোকে বলা হয় হলো ক্ষার ধাতু। দেখো, এখন এস ব্লক মৌল চ্যাপ্টারের নাম কি না, এস ব্লক এলিমেন্টস বা এস ব্লক মৌলসমূহ। তাহলে আমরা এদেরকে এস ব্লক মৌল কেন বলছি, এই গ্রুপ 1-এর মৌলগুলোকে আর গ্রুপ 2-এর মৌলগুলোকে আমরা এস ব্লক মৌল কেন বলছি, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। সেটা তোমরা একটু পরেই জানতে পারবে এর ইলেকট্রন বিন্যাসের সময়। এখন দেখো, এই ক্ষার ধাতুগুলোকে, এই গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। কিন্তু কেন বলা হয় গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু? দেখো, ক্ষার ধাতু বলার কারণ যদি আমরা দেখি, তাহলে এর কারণটা কি না, গ্রুপ 1-এর এই মৌলগুলি জলের সাথে বিক্রিয়া করে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড গঠন করে, যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড বা লবণ, যে সমস্ত লবণ উৎপন্ন করে সেগুলি কি হয় না, সেগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির হয়। তাই এদেরকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়।
তাহলে গ্রুপ ওয়ানের মৌলগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড বা লবণ, ধাতব লবণ উৎপন্ন করে সেগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির হয়, তাই এদের ক্ষার ধাতু বলা হয়। দেখো এখন যদি আমরা এই গ্রুপ ওয়ানের মৌলগুলির ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে আমরা কি দেখব? গ্রুপ ওয়ান মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখো। লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 3। লিথিয়াম। সোডিয়ামের কত? 11। পটাশিয়ামের কত? 19। রুবিডিয়ামের 37। দেখো লিথিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, দেখো তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে এই ইলেকট্রন বিন্যাসটা সম্বন্ধে জেনেছো যে প্রথমে হয় 1s, তারপর 2s, তারপর 2p, এরমভাবে ইলেকট্রন বিন্যাসটা হয়। প্রথমে 1s2, তারপর 2s2, কারণ s উপকক্ষে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তারপর p উপকক্ষে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে এই ইলেকট্রন বিন্যাসটা দেখেছো। দেখো এই ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদের এবার অনেক জায়গায় কাজে লাগবে, যেমন এইখানে লাগলো। এরপর পুরো ব্লক কেমিস্ট্রিতে তোমাদের এই ইলেকট্রন বিন্যাস কাজে লাগবে, তাই তোমরা কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখো 1s, 2s, 2p। দেখো লিথিয়ামের পরমাণু, তো দেখো তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3। তাহলে দেখো 1s2, 2s1, তাহলে 2 1 3টা ইলেকট্রন, মানে যেহেতু লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 তাই এখানে ইলেকট্রন সংখ্যাও 3। এরপর দেখো যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। এখানে কি 2 2 4, 6 4 10, 1 11, তাহলে 11টা হলো। এরপর যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো এতটা পর্যন্ত কটা ইলেকট্রন হলো? 18টা। বাকি রয়েছে একটা, এরপর হবে 4s1। এইভাবে যদি তোমরা রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাস হবে 5s1। তাহলে দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2s1, এখানে 3s1, এখানে 4s1, এখানে 5s1। দেখো তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? এটা থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো গ্রুপ ওয়ানের মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা একটা লক্ষ্য করছি। সাধারণ ইলেকট্রন বিন্যাস গ্রুপ ওয়ানের মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? ns1। কারণ দেখো এখানে এই এনটা কি, যেখানে এন সমান হলো মুখ্য শক্তিস্তর বা কক্ষ সংখ্যা এখানে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেখানে দেখো এনটা কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5। তাহলে এন কিন্তু কখনোই 0 হবে না, কারণ কখনোই কি শূন্যতম কক্ষে ইলেকট্রন থাকতে পারে? সবসময় কক্ষ সংখ্যা 1 থেকে শুরু হবে, তাহলে 1 2 3 এটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে দেখো এখানে এন মুখ্য শক্তিস্তর, যত গ্রুপ বরাবর দেখো ওপর দিকে নিচের দিকে নামছে তত পরপর কক্ষ সংখ্যা কিন্তু যোগ হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় সাধারণ ইলেকট্রন বিন্যাস ns1। এরপর দেখো ns1 বলা যায়। তাহলে দেখো এস ব্লক মৌল এগুলোকে কেন বলা হচ্ছে? দেখো আমরা এদের ইলেকট্রন বিন্যাস থেকেই দেখতে পাচ্ছি যে এই সমস্ত মৌলগুলোর যে সর্বশেষ ইলেকট্রনটা সেটা কোন উপকক্ষে প্রবেশ করছে? সেটা কিন্তু এস উপকক্ষে প্রবেশ করছে। এই যে প্রত্যেকের ক্ষেত্রে এস উপকক্ষে শেষে একটা করে ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের ইলেকট্রন বিন্যাসে এদের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তাহলে যেহেতু এদের সর্বশেষ ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করছে, তাই এই মৌলগুলোকে এস ব্লক এলিমেন্টস বলা হয়। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা এই এস ব্লক এলিমেন্টস চ্যাপ্টারের একটা বেসিক ইন্ট্রোডাকশান দেখলাম, যেখানে আমরা দেখলাম যে পিরিয়ডিক টেবিলে আমরা 4টে ব্লকের কথা জানি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। আমি একবার তাও সামারি করে দিচ্ছি, যেখানে এস ব্লকে রয়েছে গ্রুপ 1, গ্রুপ 2, যেটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে। তারপর পি ব্লকে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত রয়েছে, যেখানে 13 আর 14 তোমাদের 11-এর সিলেবাসে রয়েছে, এবং 15, 16, 17 আর 18 এই গ্রুপগুলো 12-এর সিলেবাসে রয়েছে। ডি ব্লক, এ ব্লকের পুরো টোটালটাই 12-এর সিলেবাসে রয়েছে। দেখো গ্রুপে এস ব্লক এলিমেন্টসের যে গ্রুপ 1 আর গ্রুপ 2 দুটো গ্রুপ রয়েছে, তার মধ্যে আজকের লেকচারে আমরা কেবলমাত্র গ্রুপ 1 আজকের লেকচারে আমরা শুধুমাত্র গ্রুপ 1টা পড়ব, আর নেক্সট লেকচারে আমরা গ্রুপ 2টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি তোমরা এটা ক্লাস 10এও পড়েছো যে গ্রুপ 1-এর মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয়, কিন্তু কেন বলা হয় এটা হলো তার কারণ। তারপর আমরা এদের ইলেকট্রন বিন্যাস দেখলাম, সেখান থেকে সাধারণ ইলেকট্রন বিন্যাস পেলাম ns1। তারপর দেখলাম যে
তাই এদেরকে কি বলা যায় না এস ব্লক মৌল বলা যায়। কেন? কারণ এদের সর্বশেষ ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করে। আমি আশা করছি এতটা পর্যন্ত আলোচনা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো এখানে এবার শর্ট কোশ্চেন হিসাবে এই ক্ষার ধাতুগুলো থেকে থাকতে পারে যে এই ফ্রান্সিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। এই ফ্রান্সিয়াম একটা তেজস্ক্রিয় মৌল এবং এটাই হলো এই ক্ষার ধাতু শ্রেণীর সর্বশেষ মৌল এবং এটা অনেকটা পরে আবিষ্কৃত হয়েছে। এই ফ্রান্সিয়াম কিন্তু তেজস্ক্রিয় মৌল, তাই এর রাসায়নিক ও ভৌত ধর্ম কিন্তু অন্যান্য ক্ষার ধাতুগুলোর তুলনায় আলাদা। আর দেখো এই সোডিয়াম যে ক্ষার ধাতু রয়েছে এর কিন্তু ভূত্বকে প্রাচুর্য অনেক বেশি, অর্থাৎ একে ভূত্বকে বা ভূগর্ভে বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো এরকম এই এক একটা শ্রেণী থেকে কিন্তু ছোটোখাটো শর্ট কোশ্চেন এরকম থাকতে পারে, তাই এই দুটো ইনফরমেশান আমি তোমাদের জানিয়ে রাখলাম। তারপর দেখো এখানে আরও শর্ট কোশ্চেন আসতে পারে যে ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটি অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। দেখো লিথিয়াম এটি কিন্তু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। এটা একটা অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে কারণ কি এর আকার খুব ছোট, এটা সমযোজী প্রকৃতির হয়। তাহলে আশা করি তোমাদের এতটা পর্যন্ত বোঝা গেল। তো দেখো গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। দেখো গ্রুপ 1-এ কী কী ক্ষার ধাতু রয়েছে না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো দেখো এই যে গ্রুপ 1-এর এই ক্ষার ধাতুগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ শ্রেণী বরাবর আর পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আমরা কি জানি? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা যত নামতে থাকবো তত পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। তো দেখো লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 19, রুবিডিয়ামের 37। তাহলে কি হচ্ছে না গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পরমাণু ক্রমাঙ্ক, মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বাড়তে থাকছে। তাহলে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কি হচ্ছে না পরপর যে মুখ্য শক্তি স্তর মানে যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, তাহলে পরপর কক্ষ সংখ্যা বাড়ছে। কারণ লিথিয়ামে ইলেকট্রন সংখ্যা কত 3 ছিল, ধরো এখানে প্রথম কক্ষে একটা, তারপরের কক্ষে দুটো, এভাবে। তারপর সোডিয়ামের 11, তারপরে এভাবে। তাহলে কি হচ্ছে না পরপর কক্ষ সংখ্যা এরম বাড়ছে। তাহলে পরপর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়লে পরপর এরম কক্ষ সংখ্যা বাড়তে থাকবে। তাহলে পরপর যদি এরকম কক্ষ সংখ্যা বাড়তে থাকে তাহলে এখানে যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াস থেকে এই শেষতম যে কক্ষ রয়েছে এই যে শেষ ইলেকট্রন এর দূরত্ব বাড়ছে। তো তাহলে এটা কি? এটাই তো ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ। শেষ কক্ষ তার নিউক্লিয়াস, এটা কেন্দ্র, এটা পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে কেন্দ্র থেকে এই শেষ কক্ষ এটাই তো ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ কি হচ্ছে না যত যত কক্ষ সংখ্যা বাড়ছে ব্যাসার্ধ তত বাড়ছে। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যেহেতু মুখ্য শক্তি স্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে তাই পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। তাই কি বলা যায় না গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়, অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল যে পারমাণবিক ব্যাসার্ধ কেন বাড়ছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। ঠিক তেমনি আয়নীয় ব্যাসার্ধগুলোর ক্ষেত্রে দেখো এই যে ক্ষার ধাতুগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই ক্ষার ধাতুগুলো কিন্তু একযোজী, মানে এরা +1 জারণ স্তরে অবস্থান করে। +1 লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, এভাবে এরা একযোজী আয়ন হিসেবে কিন্তু এরা থাকে। আর এদের কিন্তু এই একটাই জারণ স্তর দেখা যায়, সেটা হলো +1। তাহলে এরা এই আয়নগুলো এদের আয়নীয় ব্যাসার্ধ রয়েছে। তাহলে আয়নে যেহেতু এরা পরিণত হয় তাই এদের আয়নীয় ব্যাসার্ধ রয়েছে। আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয় না আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে এই গ্রুপ 1-এর মৌলগুলো আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে উল্টোটা ঘটে। কি ঘটে না গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচে নামে
আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো, আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে ওই একই ঘটনা ঘটে। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে বৃদ্ধি পায়, আর পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে গেলে পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। দেখো, আমাদের এর পরের টপিক হলো আয়নায়ন এনথালপি বা আয়নাইজেশন এনথালপি। যে ক্ষার ধাতুগুলো রয়েছে, এই ক্ষার ধাতুগুলোর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয় না, আয়নাইজেশন এনথালপি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পায়। আর পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে আয়নাইজেশন এনথালপি, বাম দিক থেকে ডান দিকে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নাইজেশন এনথালপি বৃদ্ধি পায়, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হ্রাস পায়। এখন কারণ, আয়নায়ন এনথালপির এরকম পরিবর্তনের কারণ কি না, আয়নায়ন এনথালপির ক্ষেত্রে কি হয় দেখো, আয়নায়ন এনথালপি মানে কি? আয়নাইজেশন এনথালপি মানে হলো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তাহলে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বশেষ ইলেকট্রনটা একে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে বাইরে নিয়ে যেতে বা বিচ্ছিন্ন করতে যতটা শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নাইজেশন এনথালপি। এখন দেখো, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কেন হ্রাস পাচ্ছে? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যত আমরা নামতে থাকবো কি হবে? পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকবে। পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকছে মানে কি? তাহলে এর কক্ষ সংখ্যাও বাড়তে থাকছে। তাহলে কক্ষ সংখ্যা যদি এরকম বাড়তে থাকে, যেটা আগেরটাতে বললাম পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে, তাহলে এর ব্যাসার্ধ ক্রমশ এরকম বাড়তে থাকবে। অর্থাৎ কি, এই ইলেকট্রনটা যত কক্ষ সংখ্যা বাড়ছে, এই শেষ ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে ততই দূরে চলে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা যত দূরে চলে যাচ্ছে, তত এই ইলেকট্রনের ওপর যে নিউক্লিয়াসের আকর্ষণ বল, এই ইলেকট্রনটার ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেটা তো কমে যাচ্ছে। কাছে থাকলে তবেই তো বেশি পরিমাণে আকর্ষণ করবে। তো এই ইলেকট্রনটা তো নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে আকর্ষণ বল এর ওপর কমে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল ইলেকট্রনটার ওপর যেহেতু কমে যাচ্ছে, তাই এই ইলেকট্রনটা সহজেই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হতে পারবে। তাই কম শক্তির প্রয়োজন হবে, তাই আয়নাইজেশন এনথালপি কম। তাহলে বোঝা গেল আয়নাইজেশন এনথালপি কেন কম। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এই হচ্ছে কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে দূরে চলে যাচ্ছে, তাই আয়নায়ন এনথালপি কমে যাচ্ছে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন এনথালপির হ্রাস পায়। আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি ঘটে দেখো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কেন বৃদ্ধি পায়? দেখো, আমরা কি জানি, পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, অর্থাৎ একেবারে বাম দিকে যে মৌলটা রয়েছে তার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি, আর যত পর্যায় বরাবর ডান দিকে যেতে থাকবো তত তার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। দেখো, আকারে বড় যখন কোনো ক্ষার ধাতু তার পরমাণু সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন মুক্ত হবে, তখন কিন্তু সেটা সহজেই অপসারিত হবে, কারণ ইলেকট্রনের প্রতি তখন নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম হবে। কারণ আকারে বড় মানেই তো তার ব্যাসার্ধ বেশি, তখনই তো আকর্ষণ বলটা কম। তাহলে যেহেতু সব থেকে বাম দিকে থাকা মৌলটির ক্ষেত্রে ব্যাসার্ধটা কম হচ্ছে, কারণ বললাম যে পর্যায় বরাবর গেলে ব্যাসার্ধ কমে যায়, তাই সব থেকে বাম দিকে থাকা মৌলটার যেহেতু ব্যাসার্ধ সব থেকে কম, এই ব্যাসার্ধ সব থেকে বেশি, তাই এক্ষেত্রে এর আয়নাইজেশন এনথালপি কম, আর যত ডান দিকে যেতে থাকবো তত বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল এর কারণটা। এরপর দেখো, আমাদের 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে হাইড্রেশন মাত্রা। এই ক্ষার ধাতুগুলোর আয়নের হাইড্রেশন মাত্রা, আর ক্ষার ধাতুগুলো যে ওই একযোজী আয়ন, এদের এই হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ।
এদের এই হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ। তাহলে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ কি হবে? দেখো ক্ষার ধাতুগুলো এরা আয়নীয় প্রকৃতির হয়। এরা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেছো যে ক্ষার ধাতুগুলো আয়নীয় প্রকৃতির। এবং এরা কেমন আয়ন? এরা একযোজী আয়ন, মানে এদের জারণ অবস্থা, সাধারণ জারণ অবস্থা +1। তাহলে ক্ষার ধাতুগুলো আয়নীয় প্রকৃতির হয়, এরা একযোজী আয়ন। তাই এদের জলে হাইড্রেশন ঘটে। এদের এই ক্যাটায়নগুলোর এই Li+, Na+, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, এদের হাইড্রেশন ঘটে। তাই কি হয়, যেহেতু এদের হাইড্রেশন ঘটে তাই এরা জল যোজিত ক্যাটায়ন উৎপন্ন করে। এই জল যোজিতই মানে অর্থাৎ হাইড্রেটেড ক্যাটায়ন উৎপন্ন করে। মানে M+, এখানে M কি? ক্ষার ধাতু। এটা অ্যাকুয়াস দ্রবণে হাইড্রেটেড ক্যাটায়ন তৈরি করে। এটাই হলো হাইড্রেটেড ক্যাটায়ন। তাহলে কি হলো না, এই যে M+, মানে এখানে ক্ষার ধাতুগুলোর যে একযোজী আয়ন, মানে Li+, এখানে M সমান লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা +1 জারণ স্তর অবস্থাতে জলীয় দ্রবণে কি হয় না, হাইড্রেটেড ক্যাটায়ন রূপে অবস্থান করে, হাইড্রেটেড ক্যাটায়ন উৎপন্ন হয়। তাই বোঝা গেল যে আয়নগুলোর হাইড্রেশন ঘটে। এবার হচ্ছে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ আর হাইড্রেশন মাত্রা। তাহলে হাইড্রেশন মাত্রা কি? দেখো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, ফ্রান্সিয়াম প্লাস, গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবে হাইড্রেশন মাত্রা কি হয়? ক্রমশ হ্রাস পায়। হাইড্রেশন মাত্রা ক্রমশ হ্রাস পায়। কেন হাইড্রেশন মাত্রা ক্রমশ হ্রাস পায়? হাইড্রেশন মাত্রা ক্রমশ হ্রাস পায়। কেন হাইড্রেশন মাত্রা ক্রমশ হ্রাস পায়? কারণ দেখো এই হাইড্রেশন মাত্রা এটা কিসের ওপর নির্ভর করে? হাইড্রেশন মাত্রা নির্ভর করে হলো এই যে হাইড্রেটেড এই যে ক্যাটায়নগুলো, এই সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এই হাইড্রেটেড ক্যাটায়নের ব্যাসার্ধের ওপর হাইড্রেশন মাত্রা কিন্তু নির্ভর করে। কিভাবে নির্ভর করে? এই হাইড্রেশন মাত্রা এই ক্যাটায়নের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। হাইড্রেশন মাত্রা ক্যাটায়নের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে হাইড্রেশন মাত্রা তত বেশি হবে। কারণ ক্যাটায়নের আকার যত ছোট হবে তত তার পাশে জলের অণুগুলো তবেই তো তার চারপাশে জলের অণুগুলো সংঘবদ্ধ হতে পারবে। দেখো ক্যাটায়নটার আকার যত ছোট হবে তত তার পাশে জলের অণুগুলো সংঘবদ্ধভাবে এইভাবে অবস্থান করতে পারবে। আর ক্যাটায়নের আকার যদি বড় হয় তাহলে তার চারপাশে কম সংখ্যক জলের অণু আসতে পারবে, সংঘবদ্ধ হতে পারবে। তাই এই হাইড্রেশন মাত্রা ক্যাটায়নের ব্যাসার্ধের ওপর নির্ভর করে। কিভাবে না, ব্যস্তানুপাতিক। ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট হবে সেই ক্যাটায়নের হাইড্রেশন মাত্রা তত বেশি হবে। তাহলে দেখো, তাহলে কি হলো না, তাহলে এক্ষেত্রে কোন ক্যাটায়নের ব্যাসার্ধ সব থেকে কম? আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়ে, তাহলে ওপরের মৌলটার আকার সব থেকে ছোট। এমনিতেও তোমরা জানো যে লিথিয়াম খুব ছোট মৌল, এর আকার খুব ছোট, এটা ক্ষুদ্র মৌল। তাহলে এই ক্যাটায়নের ব্যাসার্ধ নিশ্চয়ই সব থেকে কম, তারপরে সোডিয়ামের, তারপর পটাশিয়ামের, তারপরে রুবিডিয়ামের। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ যেহেতু লিথিয়াম প্লাসের সব থেকে কম, তাই হাইড্রেশন মাত্রা লিথিয়ামের সব থেকে বেশি। তাই গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচে নামবো হাইড্রেশন মাত্রা তত কমতে থাকবে।
তাই হাইড্রেশন মাত্রা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে বোঝা গেল হাইড্রেশন মাত্রা। আর হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ কি হয় না, হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ বাড়তে থাকে। তাহলে হাইড্রেশন মাত্রা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ কমতে থাকে, আর হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ বাড়তে থাকে। তার কারণ কি? কারণ হাইড্রেশন মাত্রা হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমি আশা করি তোমাদের এই হাইড্রেশন মাত্রা এবং হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের এই ব্যাপারটা বোঝা গেল। দেখো আমাদের 3 নম্বর টপিক, অর্থাৎ এর পরের টপিক কি না, হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপিটা কি না, 1 গ্রাম মোল আয়নের হাইড্রেশনে যত পরিমাণ শক্তি নির্গত হয় তাকে হাইড্রেশন এনথালপি বলে। অর্থাৎ এই যে ক্ষার ধাতুর আয়নগুলো রয়েছে, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এই আয়নগুলোর হাইড্রেশনে যত পরিমাণ শক্তি 1 মোল, এই আয়নগুলোর 1 গ্রাম মোল পরিমাণ শক্তি নির্গত, 1 গ্রাম মোল পরিমাণ হাইড্রেশনের সময় যত পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই হাইড্রেশন এনথালপি বলে। আর এই হাইড্রেশন এনথালপি কিসের ওপর নির্ভর করে না, এই হাইড্রেশন এনথালপি নির্ভর করে চার্জ বাই ব্যাসার্ধের ওপর, অর্থাৎ কিউ বাই আর এর ওপর। দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে হাইড্রেশন এনথালপির মানটা চার্জের সাথে সমানুপাতিক এবং ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। আমরা জানি কি ক্ষার ধাতুর আয়নগুলো কি লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, আমরা জানি এগুলোই হলো ক্ষার ধাতুর আয়নগুলো। বলেছে যে হাইড্রেশন এনথালপি চার্জ বাই ব্যাসার্ধের ওপর নির্ভর করে। দেখো সবার ক্ষেত্রে তো চার্জ একই, কারণ এরা সবাই +1 জারণ স্তর প্রদর্শন করে। তোমাদের আমি একটু আগেই বলেছি যে এদের সাধারণ জারণ অবস্থা +1। তাহলে সবার ক্ষেত্রে যেহেতু চার্জ একই, তাহলে চার্জের জন্য হাইড্রেশন এনথালপির এদের কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কিসের জন্য না, ব্যাসার্ধের জন্য। দেখো আমরা জানি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে রেডিয়াস বা ব্যাসার্ধ কি হয়, ডিক্রিজ, কমে যায়। গ্রুপ বরাবর ওপর থেকে ইনক্রিজ, রেডিয়াস ইনক্রিজ হয় আর পর্যায় বরাবর ডিক্রিজ হয়। তাহলে রেডিয়াস আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ইনক্রিজ হয়। তাহলে রেডিয়াস যদি ইনক্রিজ হয় তাহলে এখানে হাইড্রেশন এনথালপি কি হবে, ডিক্রিজ হবে, যেহেতু এরা পরস্পর ব্যস্তানুপাতিক। হাইড্রেশন এনথালপি ডিক্রিজ হবে কারণ এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেল। তাহলে কি হয় না, হাইড্রেশন এনথালপি গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে কমে যায়। কেন কমে যায়? কারণ হাইড্রেশন এনথালপি চার্জ বাই ব্যাসার্ধ এই অনুপাতের উপর নির্ভর করে। তাহলে যে ক্ষেত্রে ব্যাসার্ধ বেশি হবে সেক্ষেত্রে হাইড্রেশন এনথালপি কম হবে। যেহেতু গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, তাই সিজিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস এদের ক্ষেত্রে ব্যাসার্ধ বেশি, তাই এদের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি কম। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে হাইড্রেশন এনথালপি ক্রমশ বৃদ্ধি পায়। তাই দেখো তাহলে লিথিয়ামের হাইড্রেশন এনথালপি কি সব থেকে বেশি, যত নিচের দিকে নামবো তত কমতে থাকবে। যেহেতু লিথিয়াম প্লাসের হাইড্রেশন এনথালপি সব থেকে বেশি, তাই এই লিথিয়াম প্লাস আয়নটা এটা হাইড্রেটেড অবস্থায় থাকে। হাইড্রেটেড অবস্থায় থাকে, হাইড্রেটেড অবস্থায় মানে এম অ্যাকুয়াস এরকম হাইড্রেটেড অবস্থায় থাকে। যেমন লিথিয়ামের হাইড্রেটেড অবস্থা কি, লিথিয়ামের হাইড্রেটেড অবস্থা হলো LiCl.2H2O, এটা লিথিয়ামের হাইড্রেটেড অবস্থা, লিথিয়াম ক্লোরাইড .2H2O। এভাবে এটা এর একটা হাইড্রেটেড অবস্থা। তাহলে হাইড্রেশন এনথালপির ব্যাপারটা আশা করি বোঝা গেল। দেখো এর পরের টপিক জারণ অবস্থা। এর পরের টপিক জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট। দেখো আমি আগেই বলেছি যে ক্ষার ধাতুগুলো কি করে না, ক্ষার ধাতুগুলি +1 জারণ স্তর প্রদর্শন করে। ক্ষার ধাতুগুলি +1 জারণ স্তর প্রদর্শন করে।
আর এরা কিন্তু কেবলমাত্র এই +1 জারণ স্তরে প্রদর্শন করে, আর অন্য কোনো জারণ স্তর প্রদর্শন করে না। দেখো ক্ষার ধাতুগুলো কেন +1 জারণ স্তর প্রদর্শন করে বলো তো? দেখো ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস কি? আমরা দেখেছিলাম একটু আগেই যে ক্ষার ধাতুগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1। তাহলে NS1 অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষের S উপকক্ষে একটা ইলেকট্রন থাকে। তাহলে দেখো একটা ইলেকট্রন যদি এরা বর্জন করে, এই একটা ইলেকট্রন যদি এরা বর্জন করে, তাহলে কিন্তু এরা নিষ্ক্রিয় মৌলের মতো একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। যেমন ধরো আমি যদি উদাহরণ হিসেবে সোডিয়ামকে নিই, সোডিয়ামের 11, তাহলে 1s2 2s2 2p6 3s1 6 2 8 2 10 একে 11, তাহলে 11টা হলো। তাহলে দেখো যদি এই একটা ইলেকট্রন এরা সর্বশেষ এই ইলেকট্রনটাকে যদি এরা বর্জন করে, এটা যদি বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকছে 1s2 2s2 2p6, অর্থাৎ কত 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন কার? পরমাণু ক্রমাঙ্ক 10 কার হয়? নিয়নের হয় পরমাণু ক্রমাঙ্ক 10। এটা কি একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে যদি এই সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে এটা নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে এই নিয়নের মতো। তাই এরা এই একটা ইলেকট্রন খুব সহজেই এরা বর্জন করে, আর তাই এই ঠিক একই কারণে এদের শুধুমাত্র +1 জারণ স্তর দেখা যায়, এবং এই একই কারণে এদের আয়নাইজেশন এনথালপিটাও কম হয়, কারণ সহজেই এরা বর্জন করে দিতে পারে। তাহলে বোঝা গেল জারণ অবস্থা কেন এরা কেবলমাত্র +1 প্রদর্শন করে। দেখো এরা তাহলে +1 জারণ স্তর প্রদর্শন করে। এখন আমি যদি এদের চৌম্বকীয় ধর্মটা দেখি, কি হয় এদের চৌম্বকীয় ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ। চৌম্বকীয় ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ কি হবে? ম্যাগনেটিক প্রপার্টিজ, এই আয়নগুলোর কথা বলছি, M+, এই M+ এর ম্যাগনেটিক প্রপার্টিজ কি? M+ মানে কি? এখানে Na+, K+, লিথিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। দেখো এখানে আমরা দেখলাম সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো 10টা ইলেকট্রন যুক্ত একটা ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে দেখো এর যদি আমরা এটা দেখি, তাহলে S কক্ষে 2টো করে ইলেকট্রন রয়েছে, আর S উপকক্ষে আর P উপকক্ষে কি হয় না, P উপকক্ষে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, আর এখানে দেখো 6টাই রয়েছে, 6টাই রয়েছে। তাহলে Na+ আয়নটার মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কি? Na+ আয়নের মধ্যে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। সেরমভাবে তোমরা যদি পটাশিয়াম প্লাসের দেখো, দেখবে পটাশিয়াম প্লাসের এখানে শেষে ইলেকট্রন বিন্যাস কত হবে? 4s1। সেক্ষেত্রেও পটাশিয়াম প্লাস এই একটা ইলেকট্রন বর্জন করবে, সেক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো হবে। নিষ্ক্রিয় মৌল কার মতো হবে? আর্গনের মতো। তাহলে সেক্ষেত্রে আর্গনও একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে তারও কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সেক্ষেত্রে পটাশিয়াম প্লাস আয়নেরও কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না। তাই মোট কথা যদি বলি, তাহলে এই M+ আয়নগুলোর মানে এই একযোজী ক্ষার ধাতুর যে আয়নগুলো, এরা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়। ডায়াম্যাগনেটিক, বা একে কি বলে? তিরস্চুম্বকীয়। তিরস্চুম্বকীয় কারণ এদের কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই তিরস্চুম্বকীয় হয় এরা। তাহলে চৌম্বকীয় ধর্মটা বোঝা গেল। দেখো এরপর ধাতব চরিত্র। এর পরের টপিক কি? ধাতব চরিত্র বা মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার, ধাতব চরিত্র। দেখো এই ক্ষার ধাতুগুলোর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয় না, ওপর থেকে নিচের দিকে এদের ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়, ক্রমশ বৃদ্ধি পায়। দেখো আমরা কি জানি যে
গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আয়নীয় চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে সমযোজী চরিত্র কি হবে? ক্রমশ হ্রাস পাবে, কারণ সমযোজী চরিত্র আয়নীয় চরিত্র পরস্পর তো ব্যস্তানুপাতিক। যেই মৌলটার বা যেই যৌগটার সমযোজী চরিত্র বেশি তার আয়নীয় চরিত্র কম। আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়, আকার বাড়ে যেহেতু মৌলের, তাই এদের আয়নীয় চরিত্র বৃদ্ধি পায় আর সমযোজী চরিত্র হ্রাস পায়। তাহলে আয়নীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে মানে কি? ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। কারণ দেখো, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, সেটাও বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, আয়নায়ন এনথালপি হ্রাস পায়, তাই ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল ধাতব চরিত্র গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পায় আর পর্যায় বরাবর এরা হ্রাস পায়। তাহলে ধাতব চরিত্র বোঝা গেল। দেখো আমাদের এর পরের টপিক, ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক প্রভাব। তো দেখো গ্রুপ 1-এর যে ক্ষার ধাতুগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে এই যে লিথিয়াম, এর কিন্তু আয়নায়ন এনথালপি সব থেকে বেশি। এর আয়নায়ন এনথালপি সব থেকে বেশি। এর আয়নায়ন এনথালপি সব থেকে বেশি, তাই কিন্তু এর ফটো ইলেকট্রিক প্রভাব ফটো ইলেকট্রিক প্রভাব প্রদর্শন করে না। দেখো গ্রুপ 1-এর এই ক্ষার ধাতুগুলির আমরা জানি সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1। তাহলে এদের S উপকক্ষে এই একটা ইলেকট্রন কিন্তু খুব আলগাভাবে যুক্ত থাকে। ফলে কি হয়, সহজেই কিন্তু এরা উপকক্ষ ছেড়ে বেরিয়ে আসতে পারে। এই এক ইলেকট্রনটা সহজেই আলগাভাবে থাকার জন্য সহজেই মুক্ত হয়ে যায়। তাই কিন্তু এরা ফটো ইলেকট্রিক প্রভাব প্রদর্শন করে। দেখো এদের মধ্যে সিজিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু খুব ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে। তাই এদের ব্যবহার করা হয় কোথায় না, ফটো ইলেকট্রিক কোষে। তাই এদের ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয়। তাহলে কি হলো না, গ্রুপ 1 ক্ষার ধাতুগুলো ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টটা বোঝা গেল যে সিজিয়াম, পটাশিয়াম এরা খুব ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে, মানে এরা খুব আলোক সংবেদনশীল, তাই এদেরকে ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয়। অন্যদিকে লিথিয়ামের আয়নায়ন এনথালপি খুব বেশি হওয়ার কারণে এ ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে না। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আয়নায়ন এনথালপি যত হ্রাস পায় তত ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করার প্রবণতাও তত বৃদ্ধি পায়। তাই এরা খুব ভালো ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে। তাহলে দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট বোঝা গেল। আমাদের এর পরের টপিক হলো পরিবাহিতা। দেখো ক্ষার ধাতুগুলোর
সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS1। এদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? NS1। এস উপকক্ষে একটা ইলেকট্রন থাকে, আর এই একটা ইলেকট্রন খুব আলগাভাবে থাকায় এরা খুব সহজেই বর্জন করে +1 জারণ স্তরে আসতে পারে, তাই এরা +1 জারণ স্তর প্রদর্শন করে। আর কি না, এরা এই +1 জারণ স্তরে নিষ্ক্রিয় মৌলের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস পায়। নিষ্ক্রিয় মৌলের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস পায়। তো তাহলে পরিবাহিতা কি হবে? যেহেতু এই একটা ইলেকট্রন খুব আলগাভাবে থাকে, মুক্ত অবস্থায় থাকে, তাই এরা তাপ ও তড়িতে সুপরিবাহী। এই মুক্ত ইলেকট্রন তাপ ও তড়িৎ পরিবহন করে, তাই এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। তাহলে এদের এই মুক্ত ইলেকট্রনের জন্য এরা তাপ ও তড়িতে সুপরিবাহী। তার দেখো এরপরে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি হয়? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি কি হয়। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আয়নীয় চরিত্র বৃদ্ধি পায়। কেন কি? আকার বাড়ে। কারণ আকার বাড়ে, আয়নীয় চরিত্র বৃদ্ধি পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাই কি? তড়িৎ ধনাত্মকতা বাড়ে। তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায় মানে কি? গ্রুপ বরাবর ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায় আর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম এটা। তাহলে বোঝা গেল। দেখো আমাদের এর পরের টপিক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। দেখো আমাদের এর পরের টপিক কি না? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। দেখো ক্ষার ধাতুগুলো অত্যন্ত নমনীয় হয়। কি হয়? অত্যন্ত নমনীয় হয়। এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। তাই এদের কিন্তু গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। দেখো গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাই এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেহেতু হ্রাস পায়, কিন্তু কেন হ্রাস পায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক? কারণ দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এদের আকার কি হয়? বাড়ে। আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলোর আকার ক্রমশ বাড়তে থাকে। তাহলে আকার যেহেতু বাড়ে, তাই এদের মধ্যে কোহেসিভ এনার্জি কি হয়? এটা কম হয়। মানে আকার বাড়ার কারণে এদের যে ধাতব বন্ধনের শক্তি সেটা কমে যায়। তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ক্ষার ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিখা পরীক্ষা। দেখো
শিখা পরীক্ষা, ক্ষার ধাতুগুলো কিন্তু শিখা পরীক্ষায় সাড়া দেয়। ক্ষার ধাতুগুলি শিখা পরীক্ষায় সাড়া দেয় এবং কি করে, এবং বিভিন্ন বর্ণ ধারণ করে। যেমন দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করে। লিথিয়াম কি করে? লিথিয়াম গাঢ় লাল বর্ণ ধারণ করে। সোডিয়াম সোনালি হলুদ। পটাশিয়াম কি? হালকা বেগুনি। রুবিডিয়াম কি? লালচে বেগুনি। আর সিজিয়াম কি? নীলচে বেগুনি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসবে এই শিখা পরীক্ষা থেকে যে কোনো একটা, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে বিভিন্ন ক্ষারধাতুগুলো, এরা সকলেই কিন্তু শিখা পরীক্ষায় সাড়া দেয়। আর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শিখা পরীক্ষার যে বর্ণ সেগুলো কিন্তু আলাদা আলাদা হয়। যেমন দেখো লিথিয়াম শিখা পরীক্ষায় গাঢ় লাল বর্ণ প্রদর্শন করে, সোডিয়াম সোনালি হলুদ বর্ণ প্রদর্শন করে, পটাশিয়াম হালকা বেগুনি প্রদর্শন করে, আর রুবিডিয়াম লালচে বেগুনি বর্ণ প্রদর্শন করে, সিজিয়াম নীলচে বেগুনি বর্ণ প্রদর্শন করে। তাহলে শিখা পরীক্ষায় বিভিন্ন ক্ষারধাতুগুলো বিভিন্ন বর্ণ প্রদর্শন করে। তো দেখো আমাদের এর পরের টপিক ক্ষার ধাতু রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকালি মেটাল। তো দেখো রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো জলের সাথে বিক্রিয়া। তো দেখো ক্ষার ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? MOH। এখানে এমটা কি? এখানে এমটা হলো ক্ষার ধাতু। সমান কি কি হতে পারে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হতে পারে সব। তাহলে MOH আর কি উৎপন্ন করে? হাইড্রোজেন। তাহলে ক্ষার ধাতু, যেখানে এখানে এমটা কি? এখানে এমটা হলো ক্ষার ধাতু। এরা জলের সাথে H2O জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এখানে ধাতব হাইড্রোক্সাইড হতে পারে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব হতে পারে। তাহলে জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এবার আমরা দেখব অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতুগুলো কি তৈরি করে? ক্ষার ধাতুগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ক্ষার ধাতু প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ধরো এখানে যদি এমটা লিথিয়াম হয়, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম মনোক্সাইড উৎপন্ন হয়। কি হয়? লিথিয়াম মনোক্সাইড। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম মনোক্সাইড উৎপন্ন হয়। অক্সিজেনের সাথে বিক্রিয়া, ক্ষার ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো কোনো ক্ষার ধাতু মনোক্সাইড উৎপন্ন করে, কোনো কোনো ক্ষার ধাতু ডাইঅক্সাইড উৎপন্ন করে, আবার কোনো কোনো ক্ষার ধাতু পারক্সাইডও উৎপন্ন করে। যেমন ধরো লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম মনোক্সাইড উৎপন্ন করে। তারপর দেখো সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ডাইঅক্সাইড উৎপন্ন করে। ডাইঅক্সাইড, এটা একটা কি? ডাইঅক্সাইড। আর এটা একটা মনোক্সাইড। তারপর দেখো পটাশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার অক্সাইড উৎপন্ন করে। এটা যেমন কি? পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে বিভিন্ন ক্ষার ধাতু বিভিন্ন অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড গঠন করছে, কখনো মনোক্সাইড, কখনো ডাইঅক্সাইড, কখনো সুপার অক্সাইড। তাহলে দেখো এটা কিন্তু মনে রাখবে যে কোন ক্ষার ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কেমন ধরনের অক্সাইড গঠন করছে।
তাহলে লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু একটা মনোক্সাইড যৌগ গঠন করছে, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা ডাইঅক্সাইড যৌগ গঠন করছে, আর পটাশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা সুপার অক্সাইড যৌগ গঠন করছে। দেখো এক্ষেত্রে সুপার অক্সাইড শুধু পটাশিয়াম গঠন করে না, সুপার অক্সাইড কিন্তু সোডিয়ামও গঠন করে, সোডিয়াম না, রুবিডিয়াম এবং সিজিয়াম এরাও কিন্তু সুপার অক্সাইড গঠন করে, ঠিক আছে। তো দেখো আমাদের এর পরের বিক্রিয়া হলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। দেখো তাহলে আমরা প্রথমে ক্ষার ধাতুগুলোর বিভিন্ন রাসায়নিক ধর্মের মধ্যে মেনলি বিক্রিয়াগুলো রয়েছে। জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আর এখন দেখবো যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে। তাহলে দেখো ক্ষার ধাতু, এখানে এমটা কি, ক্ষার ধাতু। হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে MH কি উৎপন্ন করে, ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। এটা কি, ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। এখানে এমটা কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা হলো ধাতব হাইড্রাইড। তাহলে দেখো বিভিন্ন হাইড্রাইড যৌগ গঠন করে, যেমন কি কি, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। তাহলে দেখো ক্ষার ধাতুগুলো বিভিন্ন হাইড্রাইড গঠন করে, যেমন লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড। এই বিভিন্ন হাইড্রাইডগুলো গঠন করে, বিভিন্ন হাইড্রাইড যৌগ গঠন করে। দেখো এখানে এই হাইড্রাইডগুলোর কি আছে, এই হাইড্রাইডগুলোর একটা ল্যাটিস এনার্জি আছে, ল্যাটিস এনার্জি অফ হাইড্রাইড। দেখো ল্যাটিস এনার্জিটা কি না, ল্যাটিস এনার্জি হলো ওই যে হাইড্রাইড যৌগগুলোতে এই যে লিথিয়াম এর সাথে হাইড্রোজেনের যে বন্ধন, এই যে এর ল্যাটিসে এই বন্ধন থেকে এদের মুক্ত হতে যত পরিমাণ এনার্জির প্রয়োজন সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস মানে কি, কেলাস জালক থেকে মুক্ত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই ল্যাটিস এনার্জি। দেখো এই ল্যাটিস এনার্জিকে ইউ দ্বারা ডিনোট করা হয়। ইউটা কি, এখানে এই হাইড্রাইডগুলোর ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জি এটা কিসের ওপর নির্ভর করে, ল্যাটিস এনার্জি নির্ভর করে হচ্ছে কিসের ওপর না, এখানে দেখো লিথিয়াম হাইড্রাইড, এখানে লিথিয়ামটা প্লাস হাইড্রোজেনটা মাইনাস, ঠিক, এখানে লিথিয়ামটা প্লাস হাইড্রোজেনটা মাইনাস, তাহলে এখানে নির্ভর করে হচ্ছে আর প্লাস আর আর মাইনাস। এদের এই যে দুজনের মধ্যে দূরত্ব, মানে এই ক্যাটায়ন এবং এই অ্যানায়নটার মধ্যে যেই মধ্যবর্তী দূরত্ব, এই ডিস্টেন্সের ওপর নির্ভর করে, ডিস্টেন্সটা নিচে। আর উপরে কি থাকবে না, উপরে থাকবে ক্যাটায়ন আর অ্যানায়নের, ক্যাটায়ন প্লাস চার্জ ক্যাটায়ন আর অ্যানায়ন এদের দুজনের গুণফল। ধরো ক্যাটায়নকে সি দিয়ে লিখি, ক্যাটায়ন আর অ্যানায়ন এদের দুজনের গুণফল। তাহলে ল্যাটিস এনার্জিটা কিসের ওপর নির্ভর করছে না, ল্যাটিস এনার্জিটা সমান হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ চার্জ ইন্টু নেগেটিভ চার্জ, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ দ্বয়ের গুণফল বাই হচ্ছে এই ক্যাটায়ন আর অ্যানায়ন, অর্থাৎ এই পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন আর নেগেটিভ চার্জযুক্ত এই অ্যানায়নের মধ্যেকার দূরত্ব, এর ওপর ল্যাটিস এনার্জিটা নির্ভর করে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা দেখি যে কোন হাইড্রাইডটার ল্যাটিস এনার্জি সব থেকে কম হবে, তাহলে অর্ডার অফ ল্যাটিস এনার্জি যদি দেখি আমরা, তাহলে কি হবে, অর্ডার অফ ল্যাটিস এনার্জি, কার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হবে এবং কার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি কম হবে। দেখো ল্যাটিস এনার্জি তাহলে এই দুজনের মধ্যবর্তী দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক এবং চার্জ দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক। দেখো লিথিয়াম হাইড্রাইড, এই লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড,
সিজিয়াম হাইড্রাইড। এদের সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্লাস এটা মাইনাস, এখানে সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন মাইনাস অবস্থায় রয়েছে। তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে চার্জ দ্বয়ের গুণফল কিন্তু একই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যেকার দূরত্ব সেটা কি একই? না, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা একই নয়। দেখো আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয় না, এই যে মৌলগুলো, এই যে ক্ষার ধাতুগুলো রয়েছে এদের আকার ক্রমশ নিচের দিকে বাড়তে থাকে। তাহলে যদি বাড়তে থাকে তাহলে এর আকার সব থেকে বেশি, তাহলে এর আকার যখন সব থেকে বেশি হয়ে গেল তাহলে এদের মধ্যেকার দূরত্বও তখন বেড়ে যাবে। দেখো আকার যত বড় হবে তত মধ্যেকার দূরত্ব, তত ডিস্টেন্সটাও তত বড় হবে। তাহলে দেখো এক্ষেত্রে ল্যাটিস এনার্জি কিন্তু এই ডিস্টেন্সের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে ল্যাটিস এনার্জি যেহেতু ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতিক, তাই এর ক্ষেত্রে যেহেতু ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিস্টেন্স সব থেকে বেশি, তাই এর ক্ষেত্রে কিন্তু ল্যাটিস এনার্জিটা সব থেকে কম। তাহলে আমরা যদি ল্যাটিস এনার্জির অর্ডার দেখি তাহলে সব থেকে বেশি লিথিয়াম হাইড্রাইড, তারপর সোডিয়াম হাইড্রাইড, তারপর পটাশিয়াম হাইড্রাইড, তারপর রুবিডিয়াম হাইড্রাইড, তারপর সিজিয়াম হাইড্রাইড। তাহলে এই ল্যাটিস এনার্জির ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখো আমাদের পরের টপিক হচ্ছে যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। এটা একটা বাকি রয়ে গেছিল, হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা তখন বলা হয়নি। হ্যালোজেনের সাথে বিক্রিয়া, কার বিক্রিয়া হ্যালোজেনের সাথে? ক্ষার ধাতুগুলোর হ্যালোজেনের সাথে বিক্রিয়া। তাহলে এখানে আবারও এখানে এমটাকে আমরা কি হিসেবে ধরছি? এখানে এমটাকে আমরা ক্ষার ধাতু হিসেবে ধরছি। এর সাথে হ্যালোজেন, এখানে এক্স সমান কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালোজেন। তাহলে বিক্রিয়া হয়ে কি তৈরি হবে না MX, 2 সমতা বিধান করলে 2, তাহলে দেখো 2MX, অর্থাৎ ধাতব হ্যালাইড। এক্ষেত্রে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড কিন্তু এক্ষেত্রে গঠন হচ্ছে। দেখো এই যতগুলো বিক্রিয়া আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম, এগুলো তোমাদের পরীক্ষায় যে খুব ডিটেলসে আসবে তা নয়, এমনিও তোমাদের যেহেতু MCQ প্যাটার্নের পরীক্ষা, তোমাদেরকে শুধু মনে রাখতে হবে যে কোন ক্ষার ধাতু কার সাথে বিক্রিয়া করে কেমন ধরনের যৌগ গঠন করছে। যেমন সেক্ষেত্রে আমরা দেখলাম যে অক্সিজেনের সাথে বিভিন্ন ক্ষার ধাতু বিক্রিয়া করে কেউ মনোক্সাইড, কেউ পারক্সাইড, কেউ ডাইঅক্সাইড যৌগ গঠন করছে। এইগুলো তোমাদের শুধু একটু মনে, তাহলে ধাতব হ্যালাইড গঠন করছে ক্ষার ধাতুগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। দেখো এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা কি? সেটা হলো ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। অ্যামোনিয়ার বিক্রিয়া। দেখো ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। দেখো ক্ষার ধাতু, এখানে এম কি? এখানে এম হলো ক্ষার ধাতু, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই ধরনের একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন উৎপন্ন করে। দেখো ক্যাটায়নে কিন্তু অ্যামোনিয়া রয়েছে এবং অ্যানায়নটাতেও কিন্তু অ্যামোনিয়া রয়েছে। তাহলে দেখো একটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন এবং অ্যামোনিয়েটেড অ্যানায়ন গঠন করছে। এটা কি? অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, আর এটা কি? অ্যামোনিয়েটেড অ্যানায়ন। তাহলে ক্ষার ধাতু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কিন্তু একটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন এবং অ্যামোনিয়েটেড অ্যানায়ন যেখানে উপস্থিত আছে এই ধরনের একটা দ্রবণ, এটা একটা দ্রবণ তৈরি করেছে। এই দ্রবণটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে এই দ্রবণটা পর্যবেক্ষণ করলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো। দেখো এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় MCQ আসতে পারে। যেমন দেখো এই যে দ্রবণটা, এটা কি হয়? এটা নীল বর্ণের হয়, এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় যে দ্রবণটা ক্ষার ধাতুগুলো তৈরি করে সেটা নীল বর্ণের হয়। আর কি হয়? তড়িৎ সুপরিবাহী হয়। আর কি হয় না? প্যারাম্যাগনেটিক হয়।
প্যারাম্যাগনেটিক হয়। আর কি হয়? প্যারাম্যাগনেটিক ছাড়াও হয় হচ্ছে শক্তিশালী বিজারক হয়। তাহলে ক্ষার ধাতুগুলো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যে দ্রবণ তৈরি করে সেটা নীল বর্ণের হয়, তড়িৎ সুপরিবাহী হয়। প্যারাম্যাগনেটিক মানে কি? পরাচুম্বকীয় হয়, অর্থাৎ চৌম্বক ধর্ম রয়েছে। আর কি? শক্তিশালী বিজারক হয়। দেখো এই যে কটা বৈশিষ্ট্য, এই কটা বৈশিষ্ট্য কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়াতে এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে। টুইস্ট কি না, দ্রবণ এখানে নীল বর্ণের, এটা লঘু দ্রবণ। ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় যে নীল বর্ণের দ্রবণ তৈরি হয় সেটা লঘু দ্রবণ। দ্রবণটা যদি গাঢ় হয়, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয় না, গাঢ় দ্রবণের ক্ষেত্রে নীল রঙটা কিসে পরিবর্তন হয়? ব্রোঞ্জ কালারে পরিবর্তন হয়, ব্রোঞ্জ কালারে পরিবর্তন হয়। আর কি হয়? প্যারাম্যাগনেটিক ছিল, প্যারাম্যাগনেটিকটা কিসে পরিণত হয়? ডায়াম্যাগনেটিকে পরিণত হয়, ডায়াম্যাগনেটিক। তখন কিন্তু দ্রবণটা ডায়াম্যাগনেটিক হয়, মানে অর্থাৎ কি? তখন তিরস চুম্বকীয় প্রকৃতির হয়। তাহলে বোঝা গেল ক্ষার ধাতুর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। দেখো এরপর আরও একটা জিনিস সেটা হলো ক্ষার ধাতু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামাইড যৌগ গঠন করে, MnH2, অ্যামাইড। এগুলো কি? অ্যামাইড, সোডিয়াম অ্যামাইড, লিথিয়াম অ্যামাইড, এরকম অ্যামাইড যৌগ গঠন করে। কিন্তু এক্ষেত্রে দেখো একটা এক্সেপশান রয়েছে। কেমিস্ট্রি মানে এক্সেপশান তো থাকবেই। এক্সেপশানটা কার ক্ষেত্রে? না, লিথিয়ামের ক্ষেত্রে। লিথিয়াম কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামাইড নয়, ইমাইড যৌগ গঠন করে। তার সংকেতটা কি না, M2NH। এখানে এমটা কি? লিথিয়াম। দেখো এখানে এম না লিখে আমরা ডাইরেক্ট লিথিয়ামই লিখি, Li2NH। লিথিয়াম অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এটা লিথিয়াম ইমাইড, লিথিয়াম ইমাইড যৌগ গঠিত হয় লিথিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায়। আর অন্য সবার ক্ষেত্রে কিন্তু অ্যামাইড যৌগ গঠন হয়, এটাই একটা এক্সেপশান। এরপর দেখো আমাদের এর পরের টপিক অক্সাইড অ্যান্ড কি? হাইড্রোক্সাইড। অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহ, অর্থাৎ ক্ষার ধাতুগুলো হচ্ছে কি অক্সাইড এবং হাইড্রোক্সাইড গঠন করে। কার সাথে বিক্রিয়া করে? না, জলের সাথে বিক্রিয়া করে। ক্ষার ধাতুর বিভিন্ন অক্সাইড কি হাইড্রোক্সাইড গঠন করে। দেখো ক্ষার ধাতুর অক্সাইড যেমন ধরো লিথিয়াম মনোক্সাইড, এটা জলের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আবার দেখো ক্ষার ধাতুর পারক্সাইড যেমন Na2O2, এটা কি? পারক্সাইড। এটা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তার সাথে সাথে কি উৎপন্ন করে? হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে। আর যেমন ধরো সুপার অক্সাইড KO2, একটা সুপার অক্সাইড, এটা পটাশিয়াম সুপার অক্সাইড, এটা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? না, হাইড্রোক্সাইড যৌগ তো উৎপন্ন করবেই, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, প্লাস কি করে? পারক্সাইড মুক্ত করে, হাইড্রোজেন পারক্সাইড, প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে দেখো আসলে এখানে কি বলতে চাইছে যে ক্ষার ধাতুগুলোর অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড গঠন করে। এখন কোন কোন অক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সাইড ছাড়াও কিন্তু বিভিন্ন সাইড প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, যেমন দেখো লিথিয়াম মনোক্সাইড, এটা একটা মনোক্সাইড যৌগ, এটা জলের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড, কেবলমাত্র লিথিয়াম হাইড্রোক্সাইডই উৎপন্ন করছে। আর সোডিয়াম, এটা পারক্সাইড, এটা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তো উৎপন্ন করছেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে সাথে কিন্তু হাইড্রোজেন পারক্সাইডও মুক্ত করছে। আবার দেখো সুপার অক্সাইডের ক্ষেত্রে সাইড প্রোডাক্ট কিন্তু আলাদা। সুপার অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন করছে, তার সাথে হাইড্রোজেন পারক্সাইডও উৎপন্ন করছে, আবার অক্সিজেন গ্যাসও মুক্ত করছে। তাহলে এটা কিন্তু তোমরা একটু ভালোভাবে মনে রাখবে, কারণ এক্ষেত্রে সুপার অক্সাইডটা পারক্সাইড এবং হাইড্রোক্সাইডের সাথে সাথে একটা অক্সিজেন গ্যাসও এক্সট্রা মুক্ত করছে।
এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপর দেখো এই যে বিভিন্ন হাইড্রোক্সাইডগুলো রয়েছে, এই লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সাইডগুলো রয়েছে এদের কিন্তু ক্ষারকীয়তা, এবার কি দেখবো আমরা, এদের ক্ষারকীয়তা, এদের ক্ষারকীয়তা, ক্ষারকীয়তা বা বেসিসিটি, বা বেসিসিটি, ক্ষারকীয়তা, ক্ষারকীয়তা। আচ্ছা দেখো ক্ষারকীয়তা কিভাবে পরিবর্তন হয় এই ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে। দেখো গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবো আমরা জানি যে কি হয় না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এই ক্ষার ধাতুগুলোর আকার ক্রমশ বাড়তে থাকে। তাহলে আকার যেহেতু বাড়ে তখন কি হয় না, আকার বাড়ার কারণে এই যে লিথিয়াম আর এই যে OH, এই যে হাইড্রোক্সাইড আয়ন আর এই যে লিথিয়াম আয়ন, এদের মধ্যেকার এই যে দূরত্ব, এদের মধ্যেকার এই দূরত্বটা কি হয় না, এই দূরত্বটা বাড়তে থাকে। কারণ কি, কারণ আকার ক্রমশ বাড়ছে। লিথিয়ামের ক্ষেত্রে কম, সোডিয়ামের আকার আরও বড়, আর এদিকে OH মাইনাস আয়ন রয়েছে, তাহলে এক্ষেত্রে সোডিয়ামের আকার আরও বড়, তখন তাহলে এদের দূরত্ব আরও বাড়বে। তাহলে আবার পটাশিয়ামের ক্ষেত্রে আরও বেশি হবে দূরত্বটা, কারণ পরপর আকার এদের ক্রমশ বাড়তে থাকছে। দেখো তাহলে এদের এই বন্ড লেন্থ যত বাড়ছে, আমরা জানি বন্ড লেন্থ বাড়লে কি হয়, বন্ড স্ট্রেংথ কমে যায়। দেখো এটা তো তোমরা সেই আণবিক রাসায়নিক যে চ্যাপ্টারটা রয়েছে কেমিক্যাল বন্ডিং, তোমরা সেই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছো যে কি হয় না, বন্ড স্ট্রেংথ এটা ব্যস্তানুপাতিক কিসের সাথে, বন্ড লেন্থের সাথে। তাহলে বন্ড স্ট্রেংথ বন্ড লেন্থের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত কমে যাবে। তাই তো তোমার সিঙ্গেল বন্ডের স্ট্রেংথ সব থেকে কম হয়, কারণ তার লেন্থ সব থেকে বেশি। তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ডের বন্ড লেন্থ সব থেকে কম, তাই বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বন্ড লেন্থ ক্রমশ বাড়তে থাকছে, তাহলে বন্ড স্ট্রেংথ ক্রমশ কমতে থাকছে। তাহলে বন্ড স্ট্রেংথ যদি এদের মধ্যেকার কমে যায় তাহলে সহজেই বন্ধন ভেঙে যাবে। বন্ধনের যে শক্তি বন্ড স্ট্রেংথ সেটা কমে যাচ্ছে মানে কি, সহজেই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে সহজেই যদি এই সোডিয়াম এবং OH এদের মধ্যে বন্ধন যদি ভেঙে যায়, অর্থাৎ ক্ষার ধাতুটা এবং OH এর মধ্যে বন্ধন যদি সহজেই ভেঙে যায়, তাহলে এই OH মাইনাস আয়ন সহজেই মুক্ত হবে। আর দেখো কোনো জলীয় দ্রবণে এই হাইড্রোক্সাইড আয়ন OH মাইনাস আয়নের পরিমাণ যত বাড়বে সেই জলীয় দ্রবণ কিন্তু তত বেশি ক্ষারীয় হবে। তাহলে এই সিজিয়ামের ক্ষেত্রে সব থেকে বন্ড লেন্থ বেশি হবে আর বন্ড স্ট্রেংথ সব থেকে কম হবে। এক্ষেত্রে সবার আগে OH মাইনাস আয়নটা জলীয় দ্রবণে মুক্ত হবে, আর এর ক্ষেত্রে তাই সব থেকে ক্ষারকীয়তা বেশি হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয় না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এদের যে অর্ডার, বেসিসিটির অর্ডার কি হয় না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এই হাইড্রোক্সাইডগুলোর বেসিসিটি বা ক্ষারকীয়তা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এটাই হলো ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তার ক্রম, এটাই। তাহলে বোঝা গেল। আচ্ছা এখানে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, এখানে কি ইম্পর্টেন্ট পয়েন্ট কি, দেখো এখানে দুটো স্টেটমেন্ট যেগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। যেটা হচ্ছে ফ্রি অবস্থায় মানে এমনি নর্মাল অবস্থায় কি হয় না, লিথিয়াম প্লাস আয়ন শক্তিশালী জারক হিসেবে কাজ করে, আর এটা ফ্রি অবস্থায় লিথিয়াম প্লাস আয়ন শক্তিশালী জারক হিসেবে কাজ করে। আর জলীয় দ্রবণে সিজিয়াম প্লাস আয়ন শক্তিশালী জারক হিসেবে কাজ করে। তো দেখো
এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে। তো দেখো, এই ছিল গ্রুপ 1-এর যে সমস্ত মৌলগুলো রয়েছে এস ব্লক এলিমেন্টসে, সেই সম্বন্ধে আলোচনা। আজকের ভিডিওতে আমরা কি করলাম না, আজকের ভিডিওতে আমরা এস ব্লক এলিমেন্টসে যে গ্রুপ 1 আর গ্রুপ 2 রয়েছে, আমরা আজকে শুধুমাত্র গ্রুপ 1 নিয়ে আলোচনা করলাম। আর নেক্সট লেকচারে আমরা গ্রুপ 2 অর্থাৎ যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেগুলোকে বলে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষা যেহেতু খুব সামনেই চলে আসছে আর কয়েকদিন বাদেই পরীক্ষা, তাই আমি তোমাদের এক্সাম রিলেটেড যেগুলো পড়ার দরকার ছিল একটা রিভিশনের মতো করে সেই রিলেটেড জায়গাগুলো পড়ালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো এতটাই ছিল আজকের লেকচার। এর নেক্সট লেকচারে আমরা পড়ব হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি পড়া বুঝতে পেরে থাকো, তাহলে একটা লাইক করে দিও। এই যে আমরা তাহলে এই যে আজকে গ্রুপ 1 এলিমেন্টসের সম্বন্ধে আলোচনা করলাম, এই লেকচারের যে নোটস পিডিএফ কিন্তু তোমরা আমাদের কনসেপ্ট ট্রেজার্স যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে। আর আজকের লেকচারের উপর ভিত্তি করে আমি একটা ডিপিপি রেডি করেছি, সেটাও কিন্তু তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তাই যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা কিন্তু ডেসক্রিপশানে থাকা লিঙ্কে টাচ করে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ সেখানেই সমস্ত নোটস ডিপিপি এগুলো সেখানেই সমস্ত কিছু দেওয়া হয়। তো তোমরা যারা যারা জয়েন হওনি সবাই কিন্তু জয়েন করে যাবে।